লিফটটা ঘটাং করে আওয়াজ করে দোতলায় এসে থেমে গেল। আই হলে চোখ রাখে তিয়াশা। লিফটের আলো করিডোরের ওপর এসে পড়েছে। তাতে লিফটের কোলাপসিবল গেটের ছায়া একে বেঁকে পড়ে অদ্ভুত এক আকৃতি গঠন করেছে। লিফট থেকে কেউ বের হয় না, কেউ অপেক্ষা করছে না। তাহলে হঠাৎ এই সময় লিফট উপরে উঠে গেল কেন? আই হোল থেকে চোখ সরে গিয়েছিল তিয়াশার। আবার চোখ দিতেই বুকটা ছ্যাঁক করে উঠল। লিফটের কোলাপসিবল ধরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আলোটা নিভিয়ে আবার তাকায় তিয়াশা। স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দীর্ঘ সরু মানুষের ছায়া পড়েছে করিডোরের ওপর। হঠাৎ দপ করে আলোটা নিভে গেল। লোডশেডিং। যবে থেকে এই ফ্ল্যাটে এসেছে তিয়াশা লক্ষ্য করেছে এখানে অত্যন্ত বেশি লোডশেডিং হয়। আসলে এই অঞ্চলটা কলকাতার অন্তর্গত হলেও ভাঙা ২৪ পরগনার একটা অদ্ভুত ছোঁয়া আছে। কলকাতায় সিইএসসি লাইনে লোডশেডিং নেই বললেই চলে, কিন্তু এইসব দিকে সে আরাম নেই। এই লোডশেডিং এর মধ্যেও লিফটায় একটা ঘর ঘর করে আওয়াজ হয়। আই হোল দিয়ে বাইরে দেখার চেষ্টা করতে তিয়াশা দেখল অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। লিফটের আওয়াজটা শুনে সে ভয় পেয়ে পেছনে সরতে ধাক্কা খেল জল রাখার টেবিলে। জলের বোতলটা ধড়াম করে সেখান থেকে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আবার কারেন্ট চলে এলো। আই হলে চোখ রাখার আর সাহস হলো না তিয়াশার। আলোটা জ্বালল। চোখের ভুল, নাকি সে যা দেখেছে তা তার মস্তিষ্কের কোনো ছাপ? মনের ভুল, নাকি হ্যালুসিনেশন? জলের টেবিলের পাশে ধূপ করে বসে পড়ে তিয়াশা। ভীষণ একা লাগে তার। টেবিলে রাখা ওর ছোটবেলার একটা ছবি। তার মা তাকে কোলে নিয়ে বসে আছেন। ছবিটা হাতে তুলে নিল তিয়াশা। কাঁচের ওপর থেকে এতদিনের ধুলোর আস্তরণটা আঙুল দিয়ে মুছে সরিয়ে দিল। মায়ের তখন অল্প বয়স। ছবিটা ম্যাড়ম্যাড়ে হয়ে গেলেও কাপড়ের গোলাপি রংটা যেন এখনো অমলিন আছে। তার মায়ের 4th স্টেজ ক্যান্সার হয়েছিল। মায়ের পেটে ব্যথা হতো বহুদিন থেকেই, তবে চিকিৎসা করাতে দেরি হয়ে গেল বাবার। ব্যাংকের প্রেশার, তাছাড়াও বাড়ির বাইরের বহু অনাকাঙ্ক্ষিত সমস্যা। মার যখন ক্যান্সার ধরা পড়ল তখন তিয়াশার 3rd ইয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। 2 মাস বাদে তার পরীক্ষা। 2nd ইয়ারের সময় থেকেই কলেজের কাছে একটা হোটেল ভাড়া নিয়ে থাকতো সে। ঘটনাটা জানার পরে বাড়ি ফিরে গিয়েছিল। ভেবেছিল পড়াশোনা সে আর করবে না। তার মাস 8 মাথায় অবশ্যম্ভাবীভাবে মা মারা গেলেন। বাবার দুঃখ পাওয়ার সেরকম কোনো অবকাশ ছিল না, কারণ মাথার ওপরে ছিল প্রমোশনের চাপ। শেষের দিকে মার মুখের দিকে তাকাতে পারত না তিয়াশা। মাথার চুল উঠে মুখের চামড়া কুঁচকে মুখটা এতটুকু হয়ে গেছিল। হসপিটালে আইসিইউতে দুপুরবেলা সে তখন মার হাত ধরেছিল, যখন মা আস্তে আস্তে ইহলোকের জ্ঞান ত্যাগ করছে। প্রথমে তিয়াশার মনে হয়েছিল মা হাতটা শক্ত করে ধরে আছে, কিন্তু কিছুক্ষণ পরে ঘোর কাটতে সে বুঝেছিল
মার কোনো দিনই তার হাত ধরবে না। ছোটবেলায় দুপুরে মার কাছে গান শিখতে বসত তিয়াশা। বিকেলবেলায় মা তাকে নিয়ে পার্কে যেত। অনুভূতি হওয়ার পর থেকে যত রকম সমস্যা এসে পড়েছে, মা সব সময় তার পাশে ছিল। বন্ধুর মতো বন্ধু হারিয়ে গেল তিয়াশার। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল তিয়াশা। ঘুম ভাঙল সকালবেলা ডোরবেলের আওয়াজে। টেবিলের পাশে বসে ছবিটাকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েছিল সে। সম্ভবত কাজের দিদি এসেছে কাজ করতে। দিদির নামটাও এখনো ভালো করে মুখস্থ হয়নি তিয়াশার। মা মারা যাবার 1 মাস বাদেই সে তার কলেজের কাছের এই ফ্ল্যাটটাতে শিফট করে, প্রাইভেটে অ্যামাজনের কিছু জিনিসপত্র ডেলিভারির ব্যবসা করে। তিয়াশার যা উপার্জন হয় তাতে তার নিজেরটা একরকম ভালোই চলতে পারে। কাজের দিদি ঘরে ঢুকেই ভুরু কুচকে জিজ্ঞেস করল, মলজ, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কোনো সাড়া দিচ্ছিলে না কেন? তারপর মাটির দিকে তাকিয়ে জলের বোতলটা দেখে বলল, এখানে আবার জলের বোতলটা পড়ে আছে? এ মা! আর দিদি শোনো, আজকে আমি রান্নাটা আগে করে দিয়ে যাচ্ছি, পরে এসে বাকি কাজ করব, অন্য বাড়িতে তাড়া আছে। এত কথা বলার বা শোনার অভ্যাস নেই তিয়াশার। সে মাথা নেড়ে কাজের দিদিকে সম্মতি জানালো। কলেজ থেকে ফেরার সময় আজও একটা অদ্ভুত ঘটনা ঘটল। কালকের ঘটনাটা যথেষ্ট ছাপ ফেলেছিল তিয়াশার মনে। আজও থেকে থেকে মনে পড়ছে। কলেজ থেকে ফেরার সময় হারু কাকার চায়ের দোকানের পাশ দিয়ে সে যেই ডান দিকে বেঁকেছে, অমনি মনে হলো দুটো ছেলে তার পিছু নিয়েছে। ইয়াং ছেলে, দুজনেরই পরনে জিন্স আর গেঞ্জি। ছেলে দুটোকে এর আগেও কলেজের গেটের বাইরে দেখেছে তিয়াশা। আজকে রাস্তাটা বেশ ফাঁকা। তিয়াশার বুকটা ছ্যাঁত করে উঠল। কলেজ পাঁচিলের ঠিক পেছন দিয়ে ঢুকতেই লালিকে দেখতে পেল তিয়াশা। লালি কলেজের মালির পোষা কুকুর। তার আস্তানা এই রাস্তাতেই। তিয়াশা কুকুর বড় ভালোবাসে। লালিকে দেখে তার বুকে একটু বল এলো। আর চোখে পেছনের ছেলেগুলোকে দেখে লালির মাথায় হাত বুলিয়ে দেয় তিয়াশা। ভয় যে এখনো করছে না তা নয়। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে লালির গায়ে হাত বোলায় সে। দেখতে পায় ছেলে দুটো পাশের গলির মধ্যে ঢুকে গেল। এবার দ্রুত পদে তিয়াশা নিজের বাড়ির পথে এগোতে থাকে। কলেজ থেকে মাত্র 15 মিনিট দূরত্বে ফ্ল্যাট। এদের জ্বালায় এইটুকুনি রাস্তা সাবধানে যাওয়া আসার উপায় নেই। 3 তলায় থাকে তিয়াশা। লিফট সাধারণত সে ব্যবহার করে না। সিঁড়িটা লিফটের চারদিকে ঘোরানো। সিঁড়ি দিয়ে মনে একটা গান গুনগুন করতে করতে উপরে উঠতে থাকে তিয়াশা। ঘরের চাবিটা খুলে ঘরে ঢুকতে যাওয়ার সময় লিফটের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ পায় সে। নিচের দিকে তাকিয়ে দেখে লিফটটা 3 তলাতে দাঁড়িয়ে আছে। দরজাটা ঈষৎ ফাঁকা হয়ে থাকার কারণে সব সময় বেল বাজে। লিফটের সামনে গিয়ে দরজাটা টেনে বন্ধ করে দেয় তিয়াশা। এই অবস্থায় লিফট থাকলে না উপরে উঠবে, না নিচে নামবে। কারা যে এরকম বাজেভাবে লিফট ব্যবহার করে? ঘরের দরজার কোলাপসিবল সরিয়ে কাঠের দরজাটা খুলে ঢুকে পড়ে তিয়াশা। ব্যাগটাকে সোফার ওপর ছুঁড়ে দেয়। আচ্ছা,
আজকের ছেলেগুলো ফ্ল্যাটটা চেনে না তো? না না, তা কি করে হবে? ওসব ছেলেরা রাস্তাঘাটে থাকে, ফ্ল্যাটের ভেতরে আসার সাহস পাবে না। সকালে কাজের দিদি ম্যাগি বানিয়ে গেছিল। ফ্রিজ খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। তিয়াশার গন্ধটা যেন খুব চেনা চেনা লাগলো। ম্যাগিটা বের করে গরম হওয়ার জন্য রেখে তিয়াশা বাথরুমে ঢোকে চান করতে। শাওয়ারের শব্দ ছাপিয়ে কতগুলো গলার আওয়াজ যেন ভেসে আসে। তিয়াশার বাথরুমের ঠিক সামনেই করিডোর। তার সামনে সেই রাস্তা থেকে মনে হয় কারা যেন বাইকের হর্ন দিচ্ছে আর জোর গলায় কী সব কথা বলছে। গলাগুলো শুনে মনে হয় যেন ওই ছেলেগুলো। তিয়াশার বুকটা দূর দূর করে ওঠে। মাথা দিয়ে ঝরে পড়া কিছুটা জল ঢোক গেলে গলায় আটকে বিষম খায় তিয়াশা। চান করেও সে ঘামছে। বাইরে বেরিয়ে জামাটা চাপিয়ে করিডোরের দরজাটা অল্প ফাঁক করে উঁকি মারার চেষ্টা করে সে। না, রাস্তা ফাঁকা, সামনে কেউ নেই। সাহস করে একটু বেরিয়ে আসে। ভালো করে চোখ বুলিয়ে দেখে বাড়ির সামনে। ফাঁকা রাস্তা দিয়ে রোজকার মতো মাঝে মাঝেই দু একটা রিক্সা, টোটো, অটো ছুটে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো বসে বসে রাস্তার ধারে ধুলোর গন্ধ শুকছে আর মাঝে মাঝে তারস্বরে ডেকে উঠছে। আলতো হেসে তিয়াশা ঘরে ঢুকে যায়। সে জানতেও পারে না রাস্তায় ঠিক ওপারে চায়ের দোকানের পাশ থেকে দুটো চোখ তাকে তখনও দেখছে। ম্যাগিটা সে মুখে পুড়তে যাবে এমন সময় লিফটের বাইরে দরজাটার ঠিক কাছেই একটা শোরগোল শুনে তিয়াশা উঠে পড়ল। আই হলে চোখ রেখে বুঝল দারোয়ান কাকু বাইরে দাঁড়িয়ে এবং কাউকে যেন সে প্রচণ্ড বকাবকি করছে। নিশ্চিন্ত হয়ে দরজাটা খুলে ফেলে তিয়াশা। দরজাটা খুলতেই সে দেখে তার দরজার বাইরে এক মহিলা বসে আছে। পাগলি বলাই ভালো, কারণ মহিলার চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় অনেক দিনের কালি জমে আছে। মুখ দিয়ে এক নাগাড়ে সে কি যেন একটা বিড়বিড় করছে আর নিজের শাড়ির খুঁটটা মুখে দিয়ে কামড়াচ্ছে। এই মহিলাকে বোধহয় আগেও কোথাও দেখেছে তিয়াশা। দারোয়ান কাকুর দিকে সপ্রশ্ন চোখে তাকায় তিয়াশা। দারোয়ান কাকু বলে, দিদিমণি, ও আমার বউ। গত 4 বছর হলো ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছিল। সে যাই হোক, আমি দরজা আটকে রাখি। কখন খুলে বেরিয়ে এসেছে আর আমি সারা পাড়া ঘুরে এসে দেখলাম 3 তলায় আপনার দরজার সামনে এসে বসে আছে। তখন থেকে বলছি যাওয়ার জন্য, যাচ্ছে না। আমার যে কি সমস্যা। ওদিকে ওদিকে অফিসের বাবুদের ফেরার সময় হয়ে এলো, একের পর এক গাড়ি ঢুকবে। এতটা বলেই দারোয়ান কাকু আবার তার বউকে বকতে থাকে। আরে চল, এখানে বসে। আরে এখানে তুই কি করবি বসে? তুই নিচে চল, নিচে চল। ওরে আয় 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 আয়, ওরে আয় 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 আয়, এদিকে নিচে নিচে নিচে, এদিকে নিচে নিচে নিচে। তিয়াশা নিচু হয়ে বসে। মহিলার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর অস্বস্তি। সে ওর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মা এসেছে তো,
মা এসেছে। তিয়াশার বুকটা ধড়াস করে ওঠে। তারপর দারোয়ান কাকু প্রায় জোর করেই বউকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। আর বউটা তার উস্কো খুস্কো চুলের মধ্য থেকে তার সাদা চোখ দুটো বের করে একভাবে বলতে থাকে, মা, আরে চল মা, চল 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 চল, কি কি মা, চল এখান থেকে, চল মা। চল। তিয়াশা অবাক হয়ে যায়। তার বুকের মধ্যে যেন হাতুড়ি পড়তে থাকে। এই পাগলিটা কি করে জানলো যে তার মা, নাকি জাস্ট কোইন্সিডেন্স? চোখের সামনেটা অন্ধকার হয়ে এসেছে তিয়াশার। দরজাটা কোনো রকমে বন্ধ করে সে চেয়ারে এসে ম্যাগির বাটিটা নিয়ে বসে টিভিটা চালিয়ে দেয়। খাওয়া শেষ করে তিয়াশা বইয়ের মধ্যে মুখ গুজে আছে এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। আইহোল দিয়ে তিয়াশা দেখে দারোয়ান কাকু কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দরজাটা খোলে তাই তিয়াশা। দারোয়ান কাকু কাঁচু মাচু মুখে বলে, দিদি, যদি আবার কখনো দেখেন আমার বউটা এখানে এসেছে, আমাকে একটু ফোন করবেন। সারাদিন ওর জন্য চিন্তায় আমার চোখের পাতা এক হয় না। দুবার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তারপর থেকে মাথার এই অবস্থা। প্রথমবার নিউমোনিয়ায় মরলো, আর পরের বার আমাকে ক্ষমা করবেন দিদি। মাটির দিকে তাকিয়ে দারোয়ান কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দারোয়ান কাকুর কাঁধে আলতো করে হাত রেখে তিয়াশা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ফোন করে নেব। দারোয়ান কাকু চলে যাচ্ছিল। হঠাৎ তিয়াশা তাকে পিছন থেকে ডাকল, আচ্ছা, এই অঞ্চলে এত লোডশেডিং হয় কেন বলো তো? দারোয়ান কাকু থতমত খেয়ে বলল, লোডশেডিং দিদিমণি? হ্যাঁ, কালকে তো সন্ধেবেলা কতক্ষণ কারেন্ট ছিল না। আর এই লিফটে কি কোনো সমস্যা আছে? মাঝে মাঝেই আওয়াজ করে কিরকম ভয় পাইয়ে দেয়। দারোয়ান কাকু তিয়াশার মুখের দিকে তাকিয়ে বলল, কাল তো আমি জেগেই ছিলাম, কারেন্ট গেল কখন? আর আর লিফটে একটু সমস্যা আছে দিদিমণি, পুরনো ফ্ল্যাট তো, বুঝতেই পারছেন, সারানোর লোক আছে তো, একমত হয়ে সেটা ঠিক করার মতো বাবু এখানে নেই। কারেন্টের লাইনে সমস্যা থাকতে পারে, সেরকম হলে আমাকে বলবেন, আমি লোক ডেকে দেখিয়ে দেব। একা একা থাকেন, ভয় পাবেন না, আমরা তো মানুষ চিনি নাকি। রাত 9টার সময় হঠাৎ করে আবার আলোগুলো সব নিভে গেল। তিয়াশা করিডোরের বাইরে উঁকি মেরে ভালো করে দেখল যে তার ফ্লোরেই সমস্যা। নিচের দোকানগুলো আর ওপরের ফ্ল্যাটের দিব্যি আলো জ্বলছে। মোমবাতিটা জেলে দারোয়ান কাকুকে ফোন করতে যাবে এমন সময় শুনতে পেল লিফটের ঘটাং করে আওয়াজ। কারেন্ট নেই, কিন্তু লিফট আজও চলছে। তিয়াশা পরিষ্কার বুঝতে পারল যে লাইনটা শুধু তার ফ্লোরেরই খারাপ হয়েছে। মোমবাতিটা নিয়ে সে দরজার দিকে এগিয়ে থমকে দাঁড়ায়। দরজার কি হলে চোখ রাখে তিয়াশা। স্পষ্ট দেখা যাচ্ছে লিফটটা। না, লিফট থেকে কেউ নামলো না।
আর কেউ দাঁড়িয়েও নেই লিফটে ওঠার জন্য। লিফটটা শুধু শুধু আবার 3 তলায় এসে দাঁড়িয়ে পড়েছে। 3 তলার ফ্লোরের লাইটগুলোও জ্বলছে না, শুধু লিফটের আলোটা সেই অন্ধকার ফ্লোরের মধ্যে কোল্যাপসিবল গেটের ছায়াগুলোকে নিয়ে এক অদ্ভুত প্রতিকৃতি গঠন করেছে। ফাঁকা লিফটের ভেতর থেকে একটা ঘটাং ঘটাং করে শব্দ আসতে থাকে, আর তার সাথে সাথে লিফটের আলোটা কেঁপে কেঁপে ওঠে। তিয়াশা ভয় পেলেও কেমন একটা অদ্ভুত সাহসে ভর করে দরজার হাতলটা ঘুরিয়ে খুলে আলতো ফাঁক করে দেয়। শব্দটা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তিয়াশার ফ্লোরের পাশের ফ্ল্যাটের ঘর থেকে একজন বয়স্ক ভদ্রলোক মুখ বার করে তার দিকে তাকিয়ে আবার ঘরে ঢুকে যায়। তিয়াশার অপ্রস্তুত হাসি লক্ষ্য করে না। ফ্ল্যাটের মধ্যে এসব পরিচিতি বা বন্ধুত্ব বোধ হয় না। পরদিন বিকেলবেলা কলেজ থেকে ফেরার সময় তিয়াশা বুঝতে পারল আজও তার পেছনে 2-3 জন অনুসরণ করছে। স্বভাবতই হারু কাকার চায়ের দোকানটা পেরোতে চারদিকে একবার দেখল তিয়াশা। আজকে লালিকে দেখতে পেল না। রাস্তায় পেছনের দিকে আর চোখে একটু ভালো করে দেখার চেষ্টা করে তিয়াশা বুঝল 2 বা 3 জন একটা বাইক এই দিকেই হাঁটিয়ে নিয়ে আসছে। পেছন দিকে তাকাতেই বুঝতে পারে তিয়াশা যে 3 জন নয়, 2 জন আসছে। একটা ছেলে বাইকের চাবিটা হাতে ঘোরাতে ঘোরাতে শীষ দিয়ে ওঠে। পাশ থেকে আরেকজন বলে, মামনি, একটু কথা বলবে না? দ্রুত পদে রাস্তাটা শেষ করার চেষ্টা করছে তিয়াশা। তার বুকের কাজটা দুরু দুরু করতে থাকে। ব্যাগটাকে শক্ত করে হাতে চেপে হাঁটার গতি বাড়ায় তিয়াশা। ফ্ল্যাটে ঢোকার মুখে সে বুঝতে পারে ওই ছেলে দুটো এখনও তার পেছনের রাস্তার ওপারে দাঁড়িয়ে তাকে এক দৃষ্টে দেখে যাচ্ছে। লিফটটায় উঠতে যাচ্ছিল, কিন্তু কি যেন ভেবে সিঁড়ির দিকে পা বাড়িয়ে দিল। দোতলায় উঠতেই তিয়াশা বুঝতে পারে সিঁড়ি দিয়ে যেন কার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। স্পষ্ট নয়, এলোমেলোভাবে কি বা কারা যেন তাড়াহুড়ো করে উপরে উঠে আসছে। তিয়াশার বুকটা আরো ধুকপুক করে ওঠে। কয়েক মুহূর্তের মধ্যেই সে দেখতে পায় সিঁড়ি দিয়ে এক নারী মূর্তি আসছে। পরক্ষণেই সে চিনতে পারে দারোয়ান কাকুর বউ। এলোমেলো কাপড়ে সে ছুটে এসে দোতলার করিডোরের ওপরে বসে চিৎকার করতে থাকে। মুখ দিয়ে একটা অমানুষিক আওয়াজ বেরিয়ে আসে তার, আর আঙুল দিয়ে নিচের দিকে কি যেন দেখাতে থাকে। তিয়াশা কিছু বুঝে উঠতে পারে না। তার বুকে আরো ভয় ধরে যায়। সে দ্রুত পায় আবার সিঁড়ির দিকে উঠতে থাকে। আর একটা তলা মাত্র। যদি ছেলেগুলো তাকে ফলো করে ফ্ল্যাটে এসেও থাকে, কি করে জানতে পারবে সে কোন তলায় আছে? এইটুকুই যা ভরসা তার। তিয়াশা কিচ্ছু বুঝতে পারে না। দারোয়ান কাকু কোথায় গেল? দারোয়ান কাকু থাকলে নিশ্চয়ই এরকম অসুবিধায় পড়তে হতো না। ব্যাগ থেকে চাবি বের করে তিয়াশা ফ্ল্যাটের দরজা খুলে ফেলল। তারপর দরজা ভেতর থেকে দিয়ে ভালো করে দরজাটাকে তালা বন্ধ করে ছিটকেনিগুলো লাগিয়ে দিল। দরজার আই হলে
চোখ রাখতে সে দেখতে পেল দারোয়ান কাকুর বউ তাদের 3 তলার করিডোর পেরিয়ে 4 তলার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল। কিন্তু কোনো পায়ের শব্দ কি শোনা যাচ্ছে? দরজায় কান পাতে তিয়াশা। না, কোনো শব্দ শোনা যাচ্ছে না। একবার কি রাস্তায় গিয়ে দেখবে? যেমন ভাবা অমনি তিয়াশা ব্যাগটাকে সোফার উপর রেখে বাথরুমটা ক্রস করে করিডোরের বাইরের দিকে এগিয়ে যায়। দরজাটা অল্প ফাঁক করে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। আগের দিনের মতো তাকে কিন্তু দরজা ফাঁক করতে রাস্তার ওপার থেকে কেউ একজন লক্ষ্য করছিল। তিয়াশা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢোকে। মন থেকে সে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। যতটা ভয় ওই ছেলেগুলোকে তার লেগেছে, দারোয়ান কাকুর বউকে দেখে তার ভয় আরো 4 গুণ বেড়ে গেছে। জামাটা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে শাওয়ারের জলটা চালিয়ে দেয় তিয়াশা। মাথায় জল পড়লে যেন ঘুমের মতো সবকিছু পরিষ্কার হয়ে যায়। চান করতে করতে তিয়াশা বুঝতে পারে তার ফ্ল্যাটের দরজার সামনে বোধহয় কেউ হাঁটা চলা করছে আর কথাবার্তা বলছে। বুকটা তার ভয়ে আবার ধড়ফড় করে ওঠে। শাওয়ারে কলটা বন্ধ করে গাটা মুছে জামাটা পরে নেয় খুব তাড়াতাড়ি। তারপর ভিজে পায়ে পিছল সামলে আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ফ্ল্যাটের দরজার সামনে। দরজাটা ভেতর থেকে 2টো ছিটকিনি দিয়ে বন্ধ করা, তাও বুক ধড়ফড় করা কমে না। তিয়াশা এবার আই হলে চোখ রাখতেই তার বুকের থেকে যেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সেই 2টো ছেলে হাতে সিগারেট নিয়ে ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে। একজন এসে তার আই হলে চোখ রাখার চেষ্টা করে। তিয়াশা বুঝতে পারে বাইরে থেকে কেউ যেন দরজাটাকে ঠেলছে। হঠাৎই তিয়াশা ধাক্কা লেগে মায়ের ছবিটা টেবিল থেকে পড়ে গেল। একটা খটাস করে আওয়াজ হলো। আওয়াজটা যে বাইরে থেকে ছেলেগুলো শুনতে পেয়েছে, তিয়াশার সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। এবার দরজায় ঘা পড়ল। আরে দরজার পাশে দাঁড়িয়ে থাকলে হবে মামুনি? দরজাটা খোলো, বয়স তো অনেক হলো। আর কতদিন লুকিয়ে লুকিয়ে কেড়াবে? হ্যাঁ, দরজাটা খোলো 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 খোলো। মায়ের ছবিটা বুকের মধ্যে চেপে ধরে তিয়াশা। তার বুকের কাছটা হিম হয়ে যায়। শুনতে পায় উপরের তলা থেকে এক আর্তনাদ। বুঝতে পারে দারোয়ান কাকুর বউ কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে তারই মতো। তবে এই জানোয়ারগুলোর কাছে মানসিক সুস্থতা বা অসুস্থতার কোনো মূল্য নেই। এদের শুধু একটা শরীর চাই। ফোনটা হাতে তুলে পুলিশের নাম্বারে ফোন করতে যাচ্ছিল তিয়াশা। এমন সময় হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ শুনতে পেল। আই হলে চোখ রাখতে বুঝতে পারল ওপাশ থেকে আই হোলটা কেউ আঙুল দিয়ে বন্ধ করে রেখেছে। তোমরা তোমরা এখানে কি করছো? তোমাদের না বারণ করেছে সবাই এখানে আসতে? পার্টি পলিটিক্স করো বলে তোমরা সবার মাথার উপর দিয়ে পা দিয়ে চলবে? হায় ভগবান, তোমরা তোমরা দয়া করে এসো, দয়া করো, দয়া করো। দারোয়ান কাকুর গলা শুনতে পায় তিয়াশা। দারোয়ান কাকুর গলার মধ্যেও যেন কিরম একটা হতাশার ছাপ। ছেলেদের মধ্যে একটা গলা
হঠাৎ বলে ওঠে, তোর বউটা কিন্তু হেব্বি ছিল। হ্যাঁ, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দারোয়ান কাকু এবার সজল চোখে হাত জোর করে বলল, তোমরা তোমরা এসো দাদা, আর কত মানুষের ক্ষতি করলে তোমাদের তোমাদের শান্তি হয় বলো তো? দরজার পাশে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তিয়াশা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 35 মিনিট কেটে যায়। দরজায় টোকা পড়ে। দিদিমণি, আমি। দারোয়ান কাকুর গলা চিনতে পারে তিয়াশা। চিন্তা নেই, ওরা চলে গিয়েছে, তুমি আর ভয় পেও না। তিয়াশা দরজার দ্বিতীয় ছিটকেনিটা আরও শক্ত করে লাগিয়ে দিয়ে খুব আস্তে করে হ্যাঁ বলে। তারপর পড়ার ব্যাগটা সোফা থেকে তুলে নিয়ে তার থেকে একটা খাতা পেন বের করে টেবিলে বসে। মাথায় পড়া তার ঢোকে না। একভাবে চলতে থাকে ছেলেগুলোর রোয়াবি চিৎকার। মেয়েদের কি আজও সমাজে ঠাঁই হবে না ঠিক করে? তারা কি এখনো অবধি সেই ভোগ্যবস্তু হয়েই থাকবে? মায়ের বলা সব কথাগুলো যেন তার মনে পড়তে থাকে এক এক করে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। মাঝরাত্রিরে আবার তিয়াশার দরজায় টোকা পড়ে। 2 ছেলে এসে দাঁড়ায় তার ফ্ল্যাটের দরজার বাইরে। তাদের দুজনের সাথেই যে কিছু অস্ত্রশস্ত্র রয়েছে তা তাদের প্যান্টের ভাঁজ দেখলেই বোঝা যায়। একজনের পকেট থেকে একটা নীল রঙের দড়ি বেরিয়ে আছে। উদ্দেশ্য যে ভালো নয় সেটা স্পষ্ট। তিয়াশার দরজায় আবার টোকা মারে ছেলে দুটো। কিরে, খুলবে না? না ভেঙে ঢুকবো? তিয়াশার আধো ঘুম ভেঙে গেছে। অদ্ভুতভাবে সে আজ সোফায় মায়ের ছবিটাকে বুকে করে শুয়েছিল। জোর করে উঠে বসতে গিয়ে ছবিটা হাত থেকে পড়ে যায়। তিয়াশা শক্ত হয়ে সোফার ওপর বসে থাকে। ওদিকে দরজায় টোকা এখন ধাক্কায় পরিণত হয়েছে। ঘরের আলো জ্বালাতে পারে না তিয়াশা, তাই ঘড়িও দেখতে পারে না। মোবাইলের আলো জ্বালতে গিয়ে দেখে মোবাইলটা সুইচ অফ হয়ে বসে আছে। বুকে এক তীব্র যন্ত্রণা অনুভব করে তিয়াশা। এত রাতে দারোয়ান কাকু কোথায়? ফ্ল্যাটের মধ্যে ঢুকতে পেল কি করে? করিডোরের আলো তার দরজার সামনের ফাঁক দিয়ে সরু হয়ে পড়ছে, আর তার সামনে 2 ব্যতিব্যস্ত পা বারবার যাতায়াত করছে আর দরজায় আওয়াজ করছে। হঠাৎ দপ করে করিডোরের আলোটা অফ হয়ে গেল। তিয়াশা আরও শক্ত করে মায়ের ছবিটা মাটি থেকে তুলে বুকের মধ্যে চেপে ধরে, আর এক হাত দিয়ে সোফার একটা হাতল শক্ত করে চেপে ধরে তিয়াশা। বাইরে একটা ঘটাং করে আওয়াজ হলো। তিয়াশা স্পষ্ট বুঝতে পারে আলো নিভে গেলেও আজকে আবার সেই লিফটটা দোতলায় উঠে এসেছে। ছেলে দুটো সেই আওয়াজ শুনে হঠাৎ একটু ঘাবড়ে গিয়ে নিজেদের মধ্যে কি যেন বলতে লাগলো। সেই সুযোগে তিয়াশা সোফা ছেড়ে
পা টিপে টিপে অথচ বেশ জোরে ঘরের মধ্যে গিয়ে ঘরের ছিটকিনিটা তুলে দিয়ে বিছানার উপর ঝাঁপিয়ে নিজের মাথাটা কোলবালিশ দিয়ে চেপে ধরল। ঘরের বেড ল্যাম্পের সুইচটা বোধহয় দেওয়া ছিল। হঠাৎ করে আলোটা জ্বলে উঠল। তিয়াশা বুঝল কারেন্ট আবার এসেছে। এবার কি তাহলে ছেলে দুটো ঘরের দরজাটা ভেঙে ফেলবে? পাশের ফ্ল্যাটের লোক কেউ কি বেরোবে না? দারোয়ান কাকু কোথায় গেল? এই সব বিভিন্ন প্রশ্ন তিয়াশার মাথার মধ্যে দপদপ করতে থাকে। হঠাৎ লিফটের কোলাপসেবলের গায়ে একটা প্রচণ্ড জোরে যেন ধাক্কা লাগে। দুটো ঘরের পর থেকেও তিয়াশা স্পষ্ট সে শব্দ শুনতে পায়। হঠাৎ যেন একটা ছেলের গলায় আর্ত চিৎকার শোনা যায়, সঙ্গে এক নারীর ভয়ঙ্কর হাসি। লিফটের মধ্যে যেন কয়েকটা মানুষ ভয়ঙ্করভাবে ধস্তাধস্তি করতে থাকে। তার আওয়াজ গিয়ে তিয়াশার কানে স্পষ্ট পৌঁছচ্ছে। তারপর আবার আর্তনাদ, আবার একের পর এক ভয়ঙ্কর আর্তনাদ, আর সেই ভয়ঙ্কর নারীর হাসি। তিয়াশার মনে যেমন ভয় পাইয়ে দেয়, তেমনি এক অদ্ভুত স্বস্তি যেন সে বুকের মধ্যে অনুভব করে। মায়ের ছবিটা সে সোফায় ফেলে এসেছে, কিন্তু সত্যি কথা বলতে সোফা অবধি যাওয়ার সাহসটুকুও নেই এখন তিয়াশার। একটা অদ্ভুত গোঙানির আওয়াজ যেন ধীরে ধীরে তিয়াশার কানের মধ্যে আসতে থাকে। আবার সেটা কখন যেন মিলিয়ে যায়। বালিশের তলায় মাথা চেপে দিয়ে তিয়াশা ঘেমে ওঠে। তার চোখ দুটো ক্লান্ত অবশ হয়ে আসে। মাঝে মাঝে সে সেই ভয়ঙ্কর হাসি শুনতে পায়। আবার সেই হাসি যেন কখনো কান্না হয়ে ভেঙে পড়ে। দরজায় আর কেউ ধাক্কা দেয় না। বাইরে ঠিক কি হলো তিয়াশা বুঝে ওঠার আগেই কে যেন তার চোখে অবোধ ঘুম বুলিয়ে দিল। এদিকে করিডোরের আলো নিভে যেতে ছেলেগুলো একটু ঘাবড়ে গেল। দরজায় একভাবে ধাক্কানো বন্ধ করে একটা ছেলে একটা মোবাইল বের করে তার টর্চটা জ্বালিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। টর্চের আলোটা হালকা করে পড়তে লাগলো। পকেট থেকে একটা বিড়ি বের করে লাইটার দিয়ে জ্বালালো ছেলেটা। অন্য ছেলেটা এতক্ষণ এই ছেলেটার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল। হঠাৎ লিফটটার নিচ থেকে ঘরে এসে দোতলায় থামল। কারেন্ট নেই, তাও লিফট চলে কি করে? দ্বিতীয় ছেলেটা একটু ভয় পেয়ে গেল। নিজের মোবাইল ফোনে টর্চটা জ্বালিয়ে সে ধীর পায়ে লিফটের দিকে এগোয়। লিফট পুরো ফাঁকা মনে হচ্ছে। এক টানে কোলাপসেবলটা খুলে ফেলে। না, লিফট ফাঁকা নয়। লিফটের ডান দিকের দেওয়াল থেকে এক নারী মূর্তি হাত দুটোকে পেছনে করে তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখতেই ছেলেটার সারা শরীরে শিহরণ খেলে যায়। এমন সময় হঠাৎ কারেন্ট চলে এলো। লিফটের আলোটা জ্বলে উঠতেই সেই নারীর ভয়ঙ্কর নিরাভরণ রূপ ছেলেটাকে বিস্ময়ে হতবাক করে দিল। তাও সে রসিক গলায় বলল, আজ তাহলে তোকেই। কথা শেষ হওয়ার আগে
একটা ধারালো অস্ত্র এসে পড়ল তার ঘাড়ের ওপর। একবার, দুবার, তিনবার। ছেলেটার ঘাড়টা ডান দিকে এলিয়ে পড়ল। অন্য ছেলেটা বিড়ি ধরিয়ে বোধহয় কানের হেডফোনে কিছু একটা চালিয়েছিল বা কারোর সাথে কথা বলছিল। লিফটের মধ্যে হঠাৎ এরকম আওয়াজ পেয়ে সে তার কান থেকে হেডফোন খুলে পেছন থেকে একটা আগ্নেয়াস্ত্র বের করে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে যায়। তার দেখার আগেই তার বন্ধুর লাশ লিফটের মধ্যে পড়ে আছে, আর পড়ে আছে অনেকটা রক্ত। কিন্তু করিডোরের আলোটা ঠিক মতো জ্বলছে না, দপদপ করছে। তাই দূর থেকে স্পষ্ট করে ছেলেটা বুঝতে পারে না লিফটের ওখানে কি ঘটনাটা একটু আগে ঘটেছে। লিফটের কাছে পৌঁছতেই ভয়ে বিস্ময়ে ছেলেটা বন্দুক তাক করে ধরে লাশের দিকে। এবার লিফট একদম খালি, এপাশে ওপাশে কেউ নেই। হঠাৎ একটা ভয়ঙ্কর ধাক্কায় ছেলেটার বাঁ দিকের পেটের কাছটা কিরকম গরম হয়ে ওঠে। উপর্যুপরি কিসের যেন কোপ পড়তে থাকে তার পেটের উপর। ছুঁচলো ধারালো একটা জিনিস তার পেটের মধ্যে ঢুকে তার নাড়ি ভুঁড়িগুলোকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। বন্দুক চালানোর সুযোগ সে পায় না। মাটিতে পড়ে গিয়ে লিফটের আলোতে নারী মূর্তিটিকে চিনতে পারে সে। নারী মূর্তি কিন্তু তখনও তার ধারালো অস্ত্র দিয়ে ছেলেটার পেটের উপর কুপিয়ে যাচ্ছে। ছেলেটা চিৎকার করে আওয়াজ করতে থাকে, আর সেই নারী মূর্তি অদ্ভুত একটা ফিসফিসে হাসি হেসে চিৎকার করে ওঠে। অদ্ভুতভাবে কোনো ফ্ল্যাটের দরজা খোলে না। তারপর সেই নারী মূর্তি তাকে ফেলে রেখে সিঁড়ি দিয়ে রক্ত মাখা পায়ে বেরিয়ে যায়। তিয়াশার ঘুম ভাঙল বাইরে একটা হইচইয়ের আওয়াজে। বিছানায় উঠে বসে চোখ মুছে কাল রাত্রের ঘটনাগুলো পর পর মনে করার চেষ্টা করল সে। দরজাতে একটা টোকা পড়ল। দিদিমণি, দিদিমণি। দারোয়ান কাকুর গলার আওয়াজ। আবার টোকা, আবার ডাক। দিদিমণি, দিদিমণি। এবার বেশ ব্যস্ত হয়ে গায়ে একটা জ্যাকেট চাপিয়ে করিডোর দিয়ে হেঁটে যেতে গিয়ে তিয়াশার চোখে পড়ল মায়ের ছবিটা মাটিতে পড়ে আছে। তুলতে গিয়ে তিয়াশা দেখল সেটার কাঁচটা ফেটে গেছে। বুকটা খানিকটা হালকা লাগলো। ছবিটা টেবিলে রেখে দরজাটা খুলতেই সে বুঝতে পারল বাইরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। দারোয়ান কাকু তাকে ডেকে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। তার ঘরের সামনে ঠিক ঠিক করছে পুলিশের লোকজন। সেই পুলিশের ফাঁক দিয়ে সে লিফটের দিকটা দেখার চেষ্টা করে। লিফটের বাইরে চাপ চাপ রক্ত, আর একটা মানুষের শরীর দেখতে পায় তিয়াশা। পুলিশের ফরেন্সিকের দল সেখানে ঘোরাফেরা করছে, আর দেহটা ঢেকে দিয়েছে। তাও তিয়াশা পরিষ্কার বুঝতে পারল ছেলেটার শরীরে পেটের কিছুটা অংশ কেটে ফালা ফালা হয়ে সেখান দিয়ে নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। একজন পুলিশের লোক যেতে গিয়ে রক্তে পা স্লিপ করল। তিয়াশা এবার নিচের দিকে নামে। নিচে
লিফটের সামনেও পুলিশের ভিড়, মানুষের জটলা। লিফটের ভেতরে একটা ছেলে মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে। তাকে মেরেও যেন শান্ত হয়নি এই খুনি। তারপর কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে যেন তার দেহটা উপর্যুপুরি কোপানো হয়েছে। মাথাটা ঝিমঝিম করে ওঠে তিয়াশার। সে বাইরে বেরিয়ে উঠোনে এসে দাঁড়ায়। একটা সিগারেট খুব দরকার ছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে তার পক্ষে সিগারেট ধরানোটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। তিয়াশার বমি পেয়ে গেল, মাথাটাও ঝিমঝিম করছে। এত রক্ত এর আগে সে কখনো দেখেনি। হঠাৎ পাড়ার মোড়ের একটা লুঙ্গি পরা ছেলে এসে দারোয়ান কাকুর কানে কানে যেন কি বলল। দারোয়ান কাকু পুলিশদের দিকে দুবার তাকিয়ে ধীর পায়ে ফ্ল্যাটের মেন গেটটা খুলে বেরিয়ে গেল। তিয়াশার কি একটা যেন সন্দেহ হলো। সে কাউকে বুঝতে না দিয়ে চাদরটা সারা গায়ে চাপা দিয়ে দারোয়ান কাকুর পিছু নিল। না, পুলিশ তাদের কাউকেই দেখতে পায়নি। কিন্তু দারোয়ান কাকুর বউ কোথায় গেল? জানোয়ার দুটোর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে, কিন্তু এরকম দানবের মতো এদের দুজনকে মারল কে? আর দারোয়ান কাকু কাল রাত্রে কোথায় ছিল? পুলিশ নিশ্চয়ই দারোয়ান কাকুকে ছাড়বে না। দারোয়ান কাকু বড় রাস্তা দিয়ে একটু এগিয়ে বাঁ দিকে সরু গলিতে ঢুকে গেল। তিয়াশা এই গলিটা চেনে। সে ওই গলিটার ঠিক সমান্তরালে আর একটা গলিতে ঢুকে বাড়িগুলোর ফাঁক দিয়ে দিয়ে দারোয়ান কাকুর পিছনে পিছনে চলতে লাগলো। দুটো রাস্তা এসে পড়ল একটা বড় পুকুরের সামনে। দারোয়ান কাকু পিছনে, চারদিকে ভালো করে দেখে সেই পুকুরের ডান পাশের রাস্তা দিয়ে এগিয়ে চলল তিয়াশা। খুব ভালো করেই চেনে সে এই রাস্তা। পুকুরের পাশ দিয়ে আসা এই রাস্তা যাচ্ছে ট্রেনের মালগাড়ির মাল যে রাস্তায় নামে সেই দিকে। আর কয়েক পা হাঁটলেই রেল লাইন। দারোয়ান কাকু অত্যন্ত সাবধানে সব দিক দেখে লাইনের কাছে এসে স্লাইডিং এর রাস্তাটা ক্রস করল। তিয়াশা দাঁড়িয়ে রইল স্লাইডিং এর রাস্তার এপারে একটা বড় আম গাছের নিচে। এবার দারোয়ান কাকুর বউকে তিয়াশা দেখতে পেল। কালকের পরা হলুদ শাড়িটা খয়েরি হয়ে গেছে। দেহের যেটুকু অংশ অনাবৃত সেখানে খয়েরি রঙের ছাপ। কিসের ছাপ তার বুঝতে অসুবিধা হয় না তিয়াশার। দারোয়ান কাকু সেদিকে ভ্রুক্ষেপ না করে লাইনের ওপরে যেখানে তার বউ দাঁড়িয়ে আছে সেদিকে এগিয়ে যায়। দূর থেকে শুনতে পায় তিয়াশা দারোয়ান কাকু তার বউকে বলছে, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাগি, কি সর্বনাশ করেছিস তুই? হ্যাঁ? কথা শেষ হওয়ার আগেই দারোয়ান কাকুর বউ তার উপর ঝাঁপিয়ে পড়ে মাথা ঠুকে দেয় রেল লাইনের সাথে। তিয়াশা বুঝতে পারে দারোয়ান কাকুর মাথাটা তাতে ফেটে গেছে। তারপর মুখ বিকৃত করে দারোয়ান কাকুকে ওই লাইনের ওপর চেপে ধরে। ওই লাইনে ট্রেন ঢুকেছে। তিয়াশা কি করবে বুঝতে পারে না। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে কাঠ হয়ে আম গাছটার তলায় দাঁড়িয়ে এক মনে মাকে ডাকতে থাকে। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় গলির মুখে। কনস্টেবল ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় লাইনের দিকে। ট্রেনটা
প্রচণ্ড গতিতে হুইসেল দিতে দিতে ছুটে আসছে। আর মিনিট খানেক আগে এলে হয়তো। কনস্টেবল যতক্ষণে পৌঁছালো, ট্রেনটা লাইনে ঢুকে পড়েছে। দুটো দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কাউকে চারে আটকে কিছুটা দূরে টেনে হিঁচড়ে নাড়ি ভুড়ি বেরিয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। কনস্টেবলরাও দাঁড়িয়ে পড়ে কিং কর্তব্য বিমূঢ়ের মতো। ইন্সপেক্টর গোছের একটা লোক তিয়াশার ঠিক একটু পাশে দাঁড়িয়ে আরেকজন কনস্টেবলকে বলতে থাকে, দারোয়ান তো পয়সা পেত মাল খাওয়ার, হ্যাঁ, নিজের বউটাকে পর্যন্ত। কনস্টেবল এবার প্রশ্ন করল, তখন বউটার পেটে বাচ্চা ছিল না? ইন্সপেক্টর পান খাওয়া কালো দাঁতে হেসে বলল, নষ্ট হয়ে গেছিল। শুনছিলেন আজকের গল্প অরিন্দম রায়ের লেখা মা। লেখক অরিন্দম রায়ের জন্ম 22শে ফেব্রুয়ারি 1988 সালে। তিনি একাধারে একজন শিক্ষক, নিষ্ঠাবান শিল্পী এবং সৃজনশীল কাহিনীকার। পেশাগতভাবে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কচিকাঁচাদের পাঠদানের পাশাপাশি তাদের শৈল্পিক বিকাশেও নিবেদিত প্রাণ। শিশুদের নিয়ে নাটক, যাত্রা এবং অভিনয়ের তালিম দেওয়া ও তাদের মঞ্চস্থ করার মাধ্যমে তিনি সুস্থ সংস্কৃতির বীজ বুনে চলেছেন। শিল্পের প্রতি এই গভীর অনুরাগ থেকে তিনি নিয়মিত গল্প, কবিতা এবং চিত্রনাট্য লিখে চলেছেন। সাহিত্যের আঙিনায় তার প্রকাশিত কাব্যগ্রন্থ উলগুলান পাঠক মহলে সমাদৃত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে অদ্বৈত চক্র নামক একটি জনপ্রিয় দীর্ঘ ধারাবাহিক গল্পের কাজ করছে। তার অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে আসতো মা সদ্গময়, নখ এবং অকৃত্রিমের মতো মননশীল ছোট গল্প। সাহিত্যের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তার অবাধ বিচরণ। তার নিজস্ব ইউটিউব চ্যানেল 32.5 ভাজার মাধ্যমে তিনি সৃজনশীল কন্টেন্ট তৈরি করে চলেছেন। সমাজ সেবার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তার বাবার স্মৃতিতে প্রতিষ্ঠিত গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি নামক অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। তার লেখা গল্প সাপ, নোক, আল রিদমের শেষ আড্ডা ইত্যাদি আপনারা এর আগে আমাদের চ্যানেল 32.5 ভাজায় শুনেছেন। আমাদের আজকের গল্প মা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন 32.5 ভাজায়। ধন্যবাদ, ভালো থাকবেন।